বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব বা যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে আমরা যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে বাংলা ভার্সনের থিওরি লিখি, এই থিওরিটা কিভাবে লিখলে, সবাই তো থিওরি লেখে, কিভাবে লিখলে সর্বোচ্চ নম্বর পাওয়া যাবে। অনেক শিক্ষার্থী, আমার অফলাইনের অনেক শিক্ষার্থী আছে যারা আমাকে রিকোয়েস্ট করেছিল যে ভাইয়া এমন একটা ভিডিও দিন আপনি, যাতে আমরা ওই ভিডিওটা অনুসরণ করে আমরা যদি থিওরি লিখি তাহলে আমরা যেন সর্বোচ্চ নাম্বার পাই। তাহলে আপনাদের জন্য কিন্তু আজকে আমি চলে এসেছি। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে থিওরিতে কিভাবে লিখলে সর্বোচ্চ নাম্বার পাওয়া যাবে। দেখেন, সবাই যেভাবে থিওরি লেখে, আমিও যদি সেভাবে থিওরি লিখি তাহলে আমার স্পেশালিটিটা কোথায়? আমি কিভাবে মার্ক পাবো? ওনারাও যা পাবে আমিও তো তাই পাবো। তাহলে এমন কিছু টিপস বা এমন কিছু কৌশল আছে, যে কৌশলগুলো যদি আমরা অনুসরণ করতে পারি আমাদের পরীক্ষার খাতায়, তাহলে অবশ্যই অবশ্যই অন্য থেকে আমি কিন্তু বেশি মার্কস পাবোই, ইনশাআল্লাহ। তবে আমার মূল আলোচনায় যাওয়ার আগে সবাইকে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করার জন্য বলছি, কারণ আমি যেহেতু এই সে ইউটিউব চ্যানেলে নতুন। সবাই আমাকে একটু সহায়তা করতে হবে, সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটার নাম শ্রাবণ অ্যাকাউন্টিং সলিউশন। এখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য ধারাবাহিকভাবে পেয়ে যাবেন। আর সামনে যেহেতু ফার্স্ট ইয়ারের পরীক্ষা সংক্রান্ত ম্যাথমেটিক্যাল, থিওরিটিক্যাল যে কোনো পরীক্ষার আগে আমার স্পেশাল কিছু ভিডিও তো আমার চ্যানেলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন। সুতরাং সবাই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। তাহলে আমরা চলে যাই, শুরু করি আমরা। আচ্ছা, যে সকল বিষয় মাথায় রেখে থিওরি লিখতে হয়, মানে আমরা যখন থিওরিটা লিখবো কোন কোন বিষয়গুলো একটু ভালোভাবে মাথায় রাখতে হবে, সেই বিষয়টা দেখেন আমি কিছু লিস্ট করেছি। প্রথমত আমি লিখেছি খাতায় মার্জিনের ব্যাপার। ইয়েস, খাতায় মার্জিনের ব্যাপার। দেখেন, পৃথিবীর যত স্টুডেন্ট, সরি আমি পৃথিবীর সবাইকে তো চিনি না, বাংলাদেশের যত স্টুডেন্ট আছে তারা প্রায় ম্যাক্সিমাম 99% ছেলে মেয়েরা খাতায় যে মার্জিন দেয় সেটা হচ্ছে উপরে এবং বাম কর্নারে। উপরে এবং বাম কর্নারে, কিন্তু মনে রাখতে হবে যে সবাই যেটা করবে, আপনি আপনারটা খাতাটা একটু অন্যভাবে উপস্থাপন করতে হবে। এক্ষেত্রে আমরা কি করব, আমাদের যে খাতাটা থাকবে এই খাতাটাকে আমরা চৌকোনা মার্জিন দেব, 4 কোণা মার্জিন দিব। এখন 4 কোণা মার্জিন দিব, আমাদের সময় কোথায় পাবো এইটা নিয়ে অনেকে একটা প্রেসার। দেখেন, পরীক্ষা শুরু হওয়ার প্রায় 15 মিনিট আগে কিন্তু আপনাকে খাতা দিয়ে দিবে। এই 15 মিনিট আপনাকে খাতা কেন দিচ্ছে? কারণ আপনি আপনার খাতাটাকে রেডি করবেন, মার্জিন টানবেন, সবকিছু করবেন। এজন্য আমরা 15 মিনিট সময়ের ভিতর অবশ্যই কিন্তু খাতায় মার্জিন দিতে পারবো। মার্জিনটা অবশ্যই যদি সম্ভব হয় চৌকোনা মার্জিন দিবেন, 4 কোণা মার্জিন দিবেন। এখন 4 কোণা মার্জিন দিলে আবার খাতার জায়গায় স্পেস কমে যাবে অ্যান্সার লেখার জন্য। এই জন্য সিস্টেমটা হচ্ছে আমরা খাতার বাম দিকে, মানে যেখানে আমরা স্বাভাবিকভাবে মার্জিন দেই, খাতার বাম দিকে এবং খাতার উপরে, একদম মাথার উপরে, এই দুইটা জায়গায় একটু বেশি জায়গা নিব। আর ডান কর্নারে এবং নিচে একটু কম জায়গা নিব। এই এটা হবে আমাদের মার্জিন। যদি আপনি আপনার খাতাটাকে চৌকোনা মার্জিন দেন, দেখেন প্রথমেই আপনি অন্যের খাতা থেকে আপনার খাতাটাকে কিন্তু আলাদা করে ফেললেন। আচ্ছা, দ্বিতীয় আরেকটু বলি, সেটা হচ্ছে যে এরপর যখন আপনি লুজ শিট নিবেন, অ্যাডিশনাল পেপার নিবেন যখন, তখন কিন্তু আপনাকে স্পেসিফিক মার্জিন দেওয়ার জন্য সময় দিবে না। তবে সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের খাতায় যে সরি অ্যাডিশনাল পেপার যেটা আছে সেখানে আমরা চৌকোনা ভাঁজ দিয়ে দিব। সেই একই স্টাইলে বাম দিক এবং উপরে একটু বেশি জায়গা রাখবো, আর ডান দিক এবং নিচে একদমই যতটুক না রাখলে নয়, একদমই অল্প রাখবো, যাতে খাতায় পেজ বেশি নষ্ট না হয়, এদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত, সময়ের দিকে নজর রাখা। দেখেন, ম্যাক্সিমাম ছেলে মেয়ে যেটা করে সেটা হচ্ছে যে 4 ঘন্টায় শেষ করতে পারে না লেখা। লিখলে হ্যাঁ লিখতে পারে, শেষ করে না তা না, শেষ করে দেয়। সেক্ষেত্রে কি করে, শেষ দিকে এসে প্রশ্নগুলো এত ছোট ছোট করে ফেলে, যার কারণে কিন্তু মার্ক কিন্তু অনেকটাই কমে যায়। এজন্য যেটা করতে হবে সেটা হচ্ছে সময়ের দিকে, একদম প্রথম মিনিট থেকে সময়ের দিকে নজর রাখতে হবে। আর এই সময়ের ব্যাপারটা আমি যদি আপনাদেরকে একটু সাহায্য করি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে আমরা প্রত্যেক মার্কসের জন্য স্বাভাবিকভাবে 3 মিনিট সময় পাই।
স্বাভাবিকভাবে 3 মিনিট, আমাদের 240 মিনিট পরীক্ষা হয় 80 মার্কসের জন্য, সেই হিসাবে 3 মিনিট। তবে আপনি যদি 3 মিনিট ধরে হচ্ছে কি লেখেন তাহলে কিন্তু ফিনিশিং টানতে পারবেন না বলে, এই জন্য যেটা করতে হবে, আপনারা প্রত্যেক মার্কসের জন্য 2.5 মিনিট করে সময় ধরে রাখবেন। সেই হিসাবে আমাদের 4 মার্কস যেগুলো আছে, 4 মার্কের প্রশ্ন আছে, 4 মার্কের প্রশ্নের জন্য কিন্তু আমরা প্রায় 10 মিনিট সময় পাবো। আমাদের যদি 5 মার্কের সব প্রশ্ন আসে সেক্ষেত্রে আমরা 12.5, I mean 13 মিনিট সময় পাবো। আমরা যদি 10 মিনিট 10 মার্কসের যে প্রশ্নগুলো লিখতে চাই সেক্ষেত্রে আমরা 25 মিনিট সময় পাবো। আর পার ডে মানে 1 মার্কের জন্য আমরা 2.5 মিনিট সময় ব্যবহার যদি করি, তাহলে দেখবেন আমাদের যেটা হবে সেটা হচ্ছে যে সব প্রশ্নের উত্তর কিন্তু আমরা দিয়ে আসতে পারবো রিভিশন সহ। তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এই সময়ের দিকে নজর রাখবো একদম প্রথম মিনিট থেকে। আচ্ছা, দাগ নাম্বার ঠিকভাবে দেওয়া এবং কালার পেন ব্যবহার। অনেকেই বলে যে কালার পেন আমি কোথায় ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব বুঝি না। এটার ব্যাপারে আমি যখন আমরা অ্যান্সার দেখাবো কিভাবে লিখতে হবে সেক্ষেত্রে এটা ক্লিয়ার করছি। তবে দাগ নাম্বার ঠিকঠাক ভাবে দিতে হবে। আবেগে শুধু প্রশ্নের উত্তর দিলে কিন্তু হবে না, যেটা করতে হবে সেটা হচ্ছে দাগ নাম্বারও দিতে হবে। দাগ নাম্বার গুলো যদি পারেন খাতার মাঝামাঝি জায়গায় দিতে হবে, খাতার মাঝামাঝি জায়গায় দিতে হবে, এটা কর্নারে না। কারণ কর্নারে যদি আপনি দেন সেক্ষেত্রে খাতা যখন সেলাই করবে সে আপনার এই দাগ নাম্বারটা কিন্তু ওই সেলাইয়ের মধ্যে ঢুকে যেতে পারে। সুতরাং আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে দাগ নাম্বার গুলো একটু মাঝের দিকে দিবেন, যে 1 নং প্রশ্নের উত্তর বা 2 নং প্রশ্নের উত্তর বা 3 নং, এইগুলো সব মাঝামাঝি জায়গায় দিতে হবে। ওকে। মার্কস অনুযায়ী প্রশ্নের আকার নির্ধারণ, এই জায়গাটাই ছেলেমেয়েরা ধরা খেয়ে যায়। অনেকেই বলে যে ভাইয়া বা স্যার আমরা কিন্তু সব মার্কসের অ্যান্সার করে আসছি, কিন্তু আমাদের মার্ক টোটাল মার্কসটা কেন কমে গেল? দেখেন, আমাদের প্রশ্নের কিন্তু বিভিন্নটা টাইপ আছে। দেখেন, 4 মার্ক, 5 মার্ক, 10 মার্ক, 1 মার্ক, বিভিন্ন টাইপের প্রশ্ন আছে। এখন আপনি যে প্রশ্নটা যতটুক লিখবেন টাইপ অনুসারে অন্য প্রশ্নটা সেইটুকুর আকার দিতে হবে। যে আমি যদি 4 মার্কের প্রশ্ন 2 পৃষ্ঠা লিখি, 5 মার্কের প্রশ্নটা অবশ্যই কিন্তু 2.5 পৃষ্ঠা লেখা উচিত, কারণ মার্কস একটু বাড়ছে। 5 মার্কস যদি আমি 2.5 পৃষ্ঠা লিখি, 10 মার্কস অবশ্যই 5 পৃষ্ঠা লিখতে হবে, ডাবল। এই ব্যাপারগুলো ম্যাক্সিমাম ছেলে মেয়ে খেয়াল করে না। যেটা করে সেটা হচ্ছে কি, আমার শুরুতে যদি আমি পার্ট বি মানে 4 মার্কের প্রশ্নগুলো আমি লিখতে চাই, সেক্ষেত্রে কি করি, আমাদের তো কমন বেঁধে গেলে এত পরিমাণ বড় করে ফেলি, দেখা যাচ্ছে 4-5 পৃষ্ঠা লিখে ফেললাম, 10 মিনিটের জায়গায় সময় ব্যবহার করে ফেললাম 25 মিনিট। আর 10 মার্কের লাস্টের দিকে যখন প্রশ্ন লিখে আমার সময় হাতে নেই, 10 মার্কের জন্য আমি লিখলাম 5 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা। তাহলে আমি 4 মার্কের জন্য যদি 5 পৃষ্ঠা লিখি আর 10 মার্কের জন্য যদি 3 পৃষ্ঠা লিখি, আমার মার্ক তো কমে যাবেই। এজন্য আপনি যদি পারেনও, ধরেন আপনার 4 মার্কের প্রশ্ন এত কমন আসছে আর 10 মার্কের প্রশ্ন অতটা কমন আসেনি, তারপরেও আপনি যখন অ্যান্সার করবেন 4 মার্কের প্রশ্ন আপনি যতটুকু লিখবেন, 10 মার্কের প্রশ্ন কিন্তু অবশ্যই তার থেকে ডাবলের থেকেও একটু বেশি বানাতে হবেই। এই ব্যাপারগুলো যারা খেয়াল রেখে পরীক্ষা দেবে তারা ভালো মার্কস পাবেই পাবে। আর থিওরির যে ব্যাপারটা আছে, থিওরি তো আসলে প্রচুর লেখা হয়, এর জন্য স্যাররা দেখে না আমি তা বলছি না, স্যাররা অবশ্যই খাতা দেখে, তবে সব পেজ গুলো অত ভালোভাবে দেখার স্যারদের সুযোগ নেই। এই জন্য আমরা যদি সুন্দর করে টাইমিং ফলো করে যে 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 মার্কস, সেই মার্কস অনুযায়ী যদি আমাদের অ্যান্সার গুলো উপস্থাপন করি, তাহলে দেখবেন ভালো মার্ক পাওয়া যাবে। আচ্ছা, সকল প্রশ্নের উত্তর লিখে আসা, আমি যদি এই টাইমটা মেনটেন করতে পারি, তাহলে অবশ্যই আমার মনে হয় সবাই সকল প্রশ্নের উত্তর লিখতে পারবে। আর সকল প্রশ্নের উত্তর যদি আকার মার্কসের অনুযায়ী আকার নির্ধারণ করে যদি লিখতে পারে, তাহলে সে অবশ্যই একটা ভালো মার্ক পাবেই পাবে ইনশাল্লাহ। তাহলে এই বিষয়গুলো মাথায় রেখে মূলত থিওরি লিখতে হবে। আমি আর ভিডিওটা তো বেশি বড় করা যাবে না, এই জন্য একটু দ্রুত বলছি। এই ভিডিও সংক্রান্ত যদি কারোর কোনো কোশ্চেন বা প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমাকে আমার নাম্বারটাকে আমি দিয়েছি না দিনে, আমি নাম্বারটা দিয়ে দিব। আর আমার ভিডিওতেও কমেন্ট করতে পারবেন, আমি সেক্ষেত্রে আপনাদেরকে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে। দেখেন, আমরা যখন বোর্ড পরীক্ষা দিতে যাব বা আমরা যে ধরনের থিওরি পড়ি, দেখবেন ঘুরে ফিরে এই 6 ধরনের থিওরি কিন্তু আসে। আমার আমার মাথায় এই 6 ধরনেরই আসছে, যে এই 6 ধরনের ভিতরেই সবকিছু চলে আসে। সংজ্ঞা জাতীয় প্রশ্ন আসতে পারে, পার্থক্য জাতীয় আসে, সম্পর্ক জাতীয় আসে, মাঝে মাঝে প্রকারভেদ আসে, প্রক্রিয়া বা পদক্ষেপ আসে, আর আসে পয়েন্ট জাতীয় প্রশ্ন। পয়েন্ট জাতীয় প্রশ্ন মিন্স আমি বুঝাতে যাচ্ছি সুবিধা অসুবিধা গুরুত্ব, হ্যাঁ, এই সব জাতীয় প্রশ্নগুলোকে আমরা পয়েন্ট জাতীয় প্রশ্ন বলেছি। তাহলে এই 6 ধরনের প্রশ্ন কিভাবে লিখলে ভালো মার্কস পাওয়া যায়, তাহলে আমরা আলোচনা করি এক এক করে। আচ্ছা, প্রথমত যে কোনো প্রশ্ন, আমি যদিও মাঝখানে লিখছি, যে কোনো প্রশ্ন লেখার সময় দাগ নাম্বার দিতে হবে
এবং এই প্রশ্নগুলো সব সময় খাতার প্রথম নতুন পেজ থেকে শুরু করতে হবে। মানে আমি কখনো খাতার মাঝে রাখবো না, পেজের মাঝখানে। এই যে যেমন আমারটা দেখেন, আমি পেজের মাঝখানে লিখছি, এরকম মাঝখানে লিখবো না। আমরা অবশ্যই কোথায় যাব, নতুন পেজ, খাতার শুরুর থেকে নতুন পেজ। আমি নিচে নিয়ে যাচ্ছি একটু, তাহলে হচ্ছে কি, এই এই যে একদম নতুন নতুন পেজ থেকে সবসময় নতুন প্রশ্ন লিখতে হবে। ওকে। একটা সংজ্ঞা জাতীয় প্রশ্নে আপনাকে মোট 5টা পার্ট রাখতে হবে, সময় কিন্তু 10 মিনিট। এই 10 মিনিটের ভিতরেই কিন্তু এই সব কিছু আপনার রাখতে হবে। কি কি রাখতে হবে? দেখেন আমি শুরুতে লিখছি যে শুরুতে আমাদের ভূমিকা দিতে হবে, অবশ্যই দিতে হবে। ভূমিকা কিন্তু শুরু, একটা প্রতিষ্ঠানে, সরি, একটা প্রশ্নের শুরু নেই, তাহলে আপনি কিভাবে মার্ক পাবেন? তাহলে অবশ্যই ভূমিকা। তবে ভূমিকার হেডিংটা কিন্তু করা যাবে না। আমরা যারা এইচএসসি লেভেল, বিশেষ করে অনার্স ফার্স্ট ইয়ারের সামনে পরীক্ষা, ভূমিকা আমরা হেডিংটা করব না, এই হেডিংটা করব না, মানে এই সবটুকু লিখবো না, এখান থেকে লেখা শুরু করব যে ব্যবস্থাপনার জাতীয় যে কথাবার্তাগুলো এখানে লিখলাম। আচ্ছা, এরপরে যে প্রশ্নটা আমাকে লিখতে দিচ্ছে, যে সংজ্ঞাটা আমাদের লিখতে দিচ্ছে, ওই সংজ্ঞাটা আমরা সাধারণ অর্থে মানে এক কথায় কি বলে, এবং ব্যাপক অর্থে মানে একটু ডিটেইলসে কি বলে। সাধারণ অর্থে একটু লিখতে হবে, ব্যাপক অর্থে লিখতে হবে, এটা একটা পার্ট। যদি আপনি বলেন যে আমার বইতে তো এইভাবে লেখা নাই, দেখবেন বইতে যে ভূমিকাগুলো দেওয়া আছে, ওই ভূমিকার ভিতরে অনেক কথা আছে, ওইখান থেকে আপনি এক লাইন লিখবেন সাধারণ অর্থে, আর একটু বিস্তারিত ভাবে লিখবেন ব্যাপক অর্থে। এক্ষেত্রে সাধারণ অর্থে আপনি যা লিখছেন হুবহু সেটাও যদি লিখে দেন তাতে প্রবলেম নেই, কিন্তু একটু বড় করতে হবে, সেটাকে একটু টেনে টুনে বড় করতে হবে আর কি। ওকে, কারণ সাধারণ আর ব্যাপক তো বুঝতে পারছেন। ওকে। এরপরে মনীষীর সংজ্ঞা কিন্তু মাস্ট, মনীষীর সংজ্ঞা দিতেই হবে। দেখেন আপনি যদি বলেন আমি কিছুই করবো না কিন্তু বেশি মার্কস চাই, এটা কিন্তু পসিবল না। আপনি যখন ভালো স্টুডেন্ট তখনই কিন্তু আপনি ভালো মার্কস আশা করছেন, আর সেক্ষেত্রে কিছু মনীষীর সংজ্ঞা উপস্থাপন করতে হবে কিন্তু। ওকে। আচ্ছা, এই মনীষীর সংজ্ঞাগুলো উপস্থাপন করার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের কিছু আহ কথাবার্তা মানে উপস্থাপনার জন্য, দেখেন একজন আহ প্রধান ব্যক্তিত্ব বা একজন একজন অনুষ্ঠানে প্রধান অতিথি, তাকে যখন আমরা বক্তৃতা দিতে রাখবো, আমরা কিন্তু বলবো না যে আসেন স্যার আসেন কথা বলেন, বলবো না কিন্তু। আমরা কিন্তু ওনাকে উঠানোর আগে কিছু কথা বলবো যে এখন আপনাদের সামনে বক্তৃতা রাখবেন আমাদের স্কুলের প্রধান শিক্ষক, যিনি না থাকলে এই স্কুলের উন্নতি হতো না। এরকম জাতীয় কিছু কিন্তু মোটিভেশন মূলক স্পিচ কিন্তু আমরা দেই। ঠিক এইভাবে করেই মনীষীর সঙ্গে আলোচনার পূর্বেও কিন্তু কিছু মোটিভেশন মূলক স্পিচ দিতে হবে। সেক্ষেত্রে কি লেখা যেতে পারে যে, ধরেন যদি এটা ব্যবস্থাপনার সংজ্ঞা আসে, আমরা লিখতে পারি যে ব্যবস্থাপনার সংজ্ঞা প্রদান করতে গিয়ে বিভিন্ন প্রথিতযশা এবং খ্যাতিমান ব্যক্তিবর্গ তাদের মতামত তুলে ধরেছেন নিচে। আলোচনার মাধ্যমে তাদের কিছু বক্তব্য উপস্থাপন করা হলো। এই ধরনের জাতীয়, এটা তো আমি আমার ভাষা বলছি, আপনারা আপনাদের ভাষা বলে দেন মনীষীর সংজ্ঞা উপস্থাপন করবেন। শোনেন, মনীষীর সংজ্ঞা উপস্থাপন করার সময় এই হেডিংটা আমরা করবো না, আমি জাস্ট দেখানোর জন্য দিছি। মনীষীর সংজ্ঞা আমরা মিনিমাম দুইটা দুইটা দিব, সেটা 4 অথবা 5 মার্ক যাই হোক না কেন, দুইটা মনীষীর সংজ্ঞা দিব। আর এই সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে আমি যেটা বুঝায় বলি সেটা হচ্ছে যে অমকের মতে মানে ফিলিপ কটলারের মতে, এটা না দিয়ে আমরা ফিলিপ কটলার কি বলছে সেটা আগে দিব। এখানে আমরা কিন্তু ইনভাইটেড কমা দিব, আটকাই দিব, কারণ মনীষীদের সংজ্ঞাগুলো ইনভাইটেড কমা দিয়ে আটকাতে হবে। তাহলে মনীষী যে সংজ্ঞাটা দিয়েছে ওই সংজ্ঞাটা আমরা লিখে তার নামটা আমরা এই সামনে লিখে দিব। এতে সুবিধা কি, দেখেন স্টাইলও হলো, আবার কিন্তু একটু জায়গাও নষ্ট হলো, কারণ আমি স্টাইল দিয়ে যদি আমি বেশি জায়গায় ব্যবহার করতে পারি আমি কিন্তু বেশি মার্কস পাবো, সহজ হিসাব। তাহলে দুইটা মনীষীর সংজ্ঞা কিন্তু আমাদের উপস্থাপন করতে হবে, দুইজন ব্যক্তির সংজ্ঞা আমাদের অবশ্যই উপস্থাপন করতে হবে। ওকে। আচ্ছা, এক্ষেত্রে যদি কখনো আপনি মনীষীর নাম ভুলে যান, ধরেন দুইজন পড়ছেন, একজন এর কথা মনে আছে আর একজনের কথা আনফরচুনেটলি আপনি ভুলে গেছেন, সেক্ষেত্রে আপনি সংজ্ঞাটা দিয়ে এখানে মনীষীর নাম না দিয়ে জনৈক বিশেষজ্ঞ দিতে পারেন আপনি। হ্যাঁ, জনৈক বিশেষজ্ঞ দিতে পারেন যদি নাম না মনে থাকে। এক্ষেত্রে স্যার হয়তো বুঝতে পারবে যে না, এ এ এ বুদ্ধিমান কিন্তু এর আসলে মনে নেই। হ্যাঁ, জনৈক বিশেষজ্ঞ এই ধরনের কথা কিন্তু আপনি লিখে দিতে পারেন। ওকে। আচ্ছা, এবার তাহলে কি কি পার্ট দিলাম আমরা? ভূমিকা দিলাম, সাধারণ অর্থে ব্যাপক অর্থে দিলাম, মনীষীর সংজ্ঞা দিলাম, 3টা পার্ট হয়ে গেল। এখন উপরের যে আলোচনাগুলো, এই আলোচনাগুলা আমরা আলোচনাগুলা থেকে কিছু বৈশিষ্ট্য উপস্থাপন করব, কিছু বৈশিষ্ট্য। এই যে আমি বৈশিষ্ট্য, এটা হেডিং করা যাবে, কিন্তু কিছু বৈশিষ্ট্য উপস্থাপন করব, 3-4টা বৈশিষ্ট্য দিলেই হয়ে যাবে। এক্ষেত্রে বৈশিষ্ট্য উপস্থাপন করার আগেও কিছু কিন্তু আপনি কি করতে পারেন, কিছু মোটিভেশন মূলক স্পিচ দিতে পারেন যে উপরের আলোচনা এবং মনীষীর সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে ব্যবস্থাপনার কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হতে দেখা যায়, নিচে কিছু বৈশিষ্ট্য উপস্থাপন করা হলো। এভাবে করে আপনি 2-3টা বৈশিষ্ট্য, 3-4টা বৈশিষ্ট্য দিয়ে দিবেন। এরপর লাস্টে যেটা করতে হবে, উপসংহার দিতে হবে। মনে রাখতে হবে প্রশ্নের শুরু এবং শেষ কিন্তু
থাকতেই হবে। তবে এই শুরু আর শেষে কোনো হেডিং করার দরকার নেই, হেডিং করার লাগবে না। তাহলে আমরা পরিশেষ বা উপসংহারের মাধ্যমে শেষ করে দিব। তবে হেডিং কিন্তু করা যাবে না। এটা হচ্ছে আমাদের থিওরি লেখার প্যাটার্ন। এই প্যাটার্ন অনুযায়ী যদি আপনি 10 মিনিটের ভিতর শেষ করতে পারেন, আপনি ভালো মার্ক পাবেন, এটা আপনি নিজেও বোঝেন। কারণ আপনি আজকের ভিডিওটা দেখার আগ পর্যন্ত আপনি কিভাবে থিওরি লিখতেন একটু চিন্তা করে দেখেন। এভাবে যখন গোছায় লিখবেন আপনাকে কিন্তু মার্ক দিতে বাধ্য ইনশাল্লাহ। ওকে, আমরা দ্বিতীয় প্রশ্নে যাই। দেখেন এই যে দ্বিতীয় প্রশ্ন কিন্তু আমি মাঝের পেজ থেকে লিখছি, হবে না। যে কোনো প্রশ্ন শুরু করব আমরা নতুন পেজ থেকে। এখন প্রশ্ন আসতে পারে যে আমি এইটুক লিখছি, এইটুক লিখে আমি কি এই সম্পূর্ণ 3 ভাগের 2 ভাগ জায়গা কি ছেড়ে দিয়ে আসবো? অবশ্যই কিন্তু না। প্রশ্ন লিখতে হবে, খাতা কিন্তু নষ্ট, সরি, খাতা কিন্তু বেশি ফাঁকা রাখা যাবে না। যে কোনো লাইন, একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব এত বড় হবে না যে ওর মধ্যে আরো একটা লাইন খুব ভালোভাবে ধরবে, এরকম কিন্তু ফাঁকা দিয়ে লুজশিট বেশি ব্যবহার করলে স্যাররা কিন্তু রেগে যাবে। তাহলে যেটা বলছি, তাহলে কি করা যেতে পারে? এটা করা যেতে পারে, দেখেন। সেটা হচ্ছে কি, এই উপসংহারটা একটু বেশি টান দিতে হবে, অন্তত মাঝামাঝি বা মাঝামাঝি থেকে একটু বেশি জায়গা দিয়ে ওটা শেষ করে দিতে হবে। প্রত্যেকটা প্রশ্ন এমন ভাবে আপনি প্ল্যান করে লিখবেন, দেখেন আগে থেকে প্ল্যান থাকলে সবকিছুই সম্ভব। আমরা যেটা করে আসছি, এমন ভাবে লিখবেন যে এই প্রশ্নটা যেন অন্য পেজে শেষ হয়ে যায়, অথবা অন্য পেজের 2/3 মানে 3 ভাগের 2 ভাগ যেন শেষ হয়। তাহলে ওইটুকু জায়গা ফাঁকা রাখলে স্যাররা কিছু বলবে না। ইনশাআল্লাহ, মনে হয় আর কি, মনে হয় না, অবশ্যই বলবে না, কারণ আমিও থিওরি পরীক্ষা দিয়ে আসছি। আমি যে প্যাটার্ন গুলো অনুসরণ করেছি ঠিক সেই প্যাটার্ন গুলোই কিন্তু আপনাদের বলছি। আহ যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু আপনি আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে কিন্তু আমার চ্যানেলটা কিন্তু একটু শেয়ার করে দিবেন, যাতে তারাও একটু দেখে উপকৃত হতে পারে। ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। ওকে, তাহলে আমরা এখন দ্বিতীয় প্রশ্ন যদি বলি, দেখেন আমি কিন্তু হেডিং করছি 2 নং প্রশ্নের উত্তর। এইভাবে করে করতে হবে। পার্থক্য জাতীয় প্রশ্ন লেখার প্যাটার্ন। আমি একটু দ্রুত বলি কারণ সময় বেশি নেওয়া যাবে না, কারণ সবার পরীক্ষা, ফার্স্ট ইয়ার যারা পরীক্ষার্থী। পার্থক্য জাতীয় প্রশ্নের জন্য যেটা করে ম্যাক্সিমাম ছেলে মেয়ে, যে অমক এবং অমকের পার্থক্য নিচে উপস্থাপন করা হলো, নাও, মানে এটাকে বলা হচ্ছে ধরতক্তা মার্কেরিং। যেটা করতে হবে, অবশ্যই ভূমিকা দিতে হবে। যে কোনো প্রশ্ন, যে কোনো প্রশ্ন যখন আপনার সামনে আসবে অবশ্যই আপনি ভূমিকা দিবেন, কিন্তু হেডিং কিন্তু করবেন না। তাহলে ভূমিকা দিলাম। এবার যে পার্থক্য, মানে যে দুইটা বিষয়ের পার্থক্য আমাদের দেখাতে বলছে, ওই দুইটা বিষয় আমরা আগে সংজ্ঞা উপস্থাপন করব। ধরেন আমি এখানে লিখছি একার্থক, মানে একার্থক পরিকল্পনা আর স্থায়ী পরিকল্পনা, আমি জাস্ট লেখার দরকার তাই লিখছি। তাহলে একার্থক পরিকল্পনা কি সেটা নিয়ে একটু কথা বলবো, স্থায়ী পরিকল্পনা কি সেটা নিয়ে কথা বলবো। কথা বলার পর এইবার আমরা পার্থক্য যখন উপস্থাপন করব তার আগে কিছু ওই যে সেই মোটিভেশন মূলক কিছু কথা বলতে হবে। এখানে কি ধরনের কথা বলা যেতে পারে? এখানে বলা যেতে পারে যে উপরিউক্ত আলোচনা এবং সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে একার্থক এবং স্থায়ী পরিকল্পনার মধ্যে কিছু পার্থক্য পরিলক্ষিত হতে দেখা যায়। নিচে ছকের সাহায্যে পার্থক্য আলোচনায় উপস্থাপন করা হলো। এটা কিন্তু আমার ভাষা, আপনারা আপনাদের ভাষা কিন্তু উপস্থাপন করবেন। যে কোনো কিছু উপস্থাপনের আগে আমরা কিছু মোটিভেশন মূলক স্পিচ দিব। এতে সুবিধাটা কি? এতে সুবিধা, যদি স্যার খাতা পড়ে দেখে তাহলে সে বুঝতে পারবে যে সামনে পার্থক্য আসতেছে। যদি খাতা সে নাও পড়ে দেখে তাহলে দেখবে কত কিছু লিখছে, মার্ক পেয়ে যাবেন বেশি বেশি। আচ্ছা, ছক একে আমরা পার্থক্যটা অবশ্যই ছক একে কিন্তু আমরা উপস্থাপন করব। আর ছকটা আমি যেভাবে আঁকতাম এভাবে করে আঁকতাম। আমার পার্থক্যের বিষয়গুলো মাঝামাঝি থাকতো। ম্যাক্সিমামের কিন্তু পার্থক্যের বিষয় কিন্তু এই বাম কর্নারে থাকে, কিন্তু আমি কিন্তু মাঝামাঝি দিতাম। অন্যের খাতা থেকে আলাদা করার একটু প্রচেষ্টা, আর কিছু না। তাহলে পার্থক্য বিষয়টা আমি যখন মাঝামাঝি দিচ্ছি আমার ডান বাম কিন্তু সমান একটা স্পেস পেয়ে যাচ্ছি। এখন আসেন, আপনি উপরে যে সংজ্ঞাটা আলোচনা করছেন এই সংজ্ঞা যদি আপনি আবার ভিতরেও দিয়ে দেন, খুব একটা প্রবলেম নাই। যদি না দিয়ে পয়েন্ট বাড়াতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয়। কারণ উপরে একবার সংজ্ঞা দিয়ে ভিতরে সংজ্ঞা দিলে স্যাররা এটাকে খুব একটা গণনা করে না। তবে যদি দেখা যাচ্ছে আপনার পরীক্ষা ভালো হয়নি সেক্ষেত্রে এটা স্যাররা গণনা করেই মার্ক দিয়ে দিবে। আচ্ছা, তাহলে একার্থক পরিকল্পনা স্থায়ী পরিকল্পনার যে পার্থক্য, কিছু পার্থক্য উপস্থাপন করবেন। এখন প্রশ্ন আসতে পারে কতগুলো পার্থক্য উপস্থাপন করব। দেখেন, এটা আপনার হাতের লেখার স্পিডের উপর ডিপেন্ড করবে। আপনার হাতের লেখা যদি প্রচন্ড পরিমাণে স্পিডি হয় তাহলে আপনি তো অনেকগুলো দিতে পারবেন, আর যদি হাতের লেখা স্লো হয় তাহলে আপনি কিন্তু ইচ্ছা করলেও দিতে পারবেন না। সময় কিন্তু বেঁধে দেওয়া। এই প্রশ্নটা যদি 4 মার্কের আসে আপনি 10 মিনিট কিন্তু লিখতে পারবেন, এর বেশি না। আর যদি এটা 10 মার্কের হয় তাহলে আপনি 25 মিনিটস লিখতে পারবেন, এর বেশি না। এখন এই টাইমের মধ্যে যত মন চাই দিতে পারবেন, তবে অন্তত 4 মার্কের প্রশ্নে যদি হাতের লেখা স্লো হয় কিন্তু করা যাবে না। অন্তত 6-7টা পার্থক্য দিতে পারলে ভালো হয়। 10 মার্কের জন্য অন্তত 13-14টা পার্থক্যর বিষয় দিতে পারলে ভালো হয়। তবে সবকিছু ডিপেন্ড করবে আপনার হাতের লেখার উপরে। হাতের লেখা স্পিড করতে পারলে আপনি বহুত কিছু করতে পারবেন। ওকে,
আর পরিশেষে অবশ্যই উপসংহার দিতে হবে, কিন্তু হেডিংটা কিন্তু করা যাবে না। এটা হচ্ছে আমাদের পার্থক্য রিলেটেড প্রশ্ন। যদি কারোর এই ক্লাস সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্ট থেকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এরপর যাবো সম্পর্ক জাতীয় প্রশ্ন। ম্যাক্সিমাম ছেলেমেয়েরা এই সম্পর্ক জাতীয় প্রশ্ন এত ছোট করে লিখে ফেলে যে মার্ক কোথা থেকে দিবে। এখন এই সম্পর্ক জাতীয় প্রশ্ন কিন্তু অনেক বড় করে লেখা যায়। অনেক বড় বলতে আমি বিশাল বড় বলছি না, কারণ সম্পর্ক মনে হয় না 10 মার্কের জন্য আসবে, এটা 4 অথবা 5 মার্কের জন্য আসবে, এবং 4 অথবা 5 মার্কের জন্য অন্তত 2, 2.5, 3 পেজ কিন্তু লিখতে হবে। কিন্তু বইতে যেভাবে সম্পর্ক উপস্থাপন করে ওইভাবে কিন্তু কোনোভাবেই 1-1.5 পেজের বেশি কিন্তু হচ্ছে না। তাহলে শুরু করে দিচ্ছি। সম্পর্ক জাতীয় প্রশ্নের ক্ষেত্রে শুরুতে আমরা ভূমিকা দিব, সবকিছু অ্যাজ ইউজুয়াল। আর একটা কথা, প্রশ্ন কিন্তু নতুন পেজ থেকে শুরু করতে হবে। প্রশ্ন সবসময় নতুন পেজ থেকে শুরু করতে হবে। ওকে, তাহলে দিলাম, ভূমিকা দিয়ে দিলাম। এখন সম্পর্ক আর পার্থক্য, এই তো এটা তো অপশন দুটো থাকে, দুইজনের মধ্যে সম্পর্ককে এইভাবে বলে। তাহলে আমাদের যে দুইজনের সম্পর্ক দিচ্ছে, ধরেন পরিকল্পনা ও নিয়ন্ত্রণের মধ্যে সম্পর্ক, আমি জাস্ট এগুলো কাল্পনিক একটা নাম দিয়ে বসে আছি। এখন যাদের সম্পর্ক বলবে তাদের মূল কথা, মানে তাদের মধ্যে কি সম্পর্ক, এইটা যাওয়ার আগে আপনি কিছু কিন্তু আনুষঙ্গিক কথা বলে নিতে পারেন। সেটা কেমন? শুরুতে আমরা পরিকল্পনা যদি হয় তাহলে পরিকল্পনার কিন্তু একটা সংজ্ঞা দিয়ে দিলাম, এটা তো অবশ্যই আমাদের পড়া থাকবে। এই পরিকল্পনার সংজ্ঞা দেওয়ার পর এই পরিকল্পনা সংক্রান্ত কিছু আপনি বৈশিষ্ট্য দিয়ে দিবেন। পরিকল্পনা সংক্রান্ত কিছু বৈশিষ্ট্য দিয়ে দেবেন, এটা জাস্ট আমার প্রশ্নটা কিভাবে লেন্থটা বাড়ানো যায় সেটার একটা পলিসি। এভাবে করে নিয়ন্ত্রণ কাকে বলে, একটু নিয়ন্ত্রণটা আমরা লিখলাম, নিয়ন্ত্রণের কিছু বৈশিষ্ট্য আমরা দিয়ে দিব। এইবার আমরা মূল আলোচনায় যাব, তবে সেক্ষেত্রে কিছু মোটিভেশনমূলক স্পিচ দেব। সেটা কি হতে পারে? এভাবে হতে পারে যে পরিকল্পনা, সরি, উপরের আলোচনা এবং বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করলে পরিকল্পনা এবং নিয়ন্ত্রণের ভিতরে কতগুলো সাদৃশ্য বা কতগুলো মিল খুঁজে পাওয়া যায়। নিচে আলোচনার মাধ্যমে পরিকল্পনা ও নিয়ন্ত্রণের সম্পর্ক উপস্থাপন করা হলো। এই ধরনের কিছু মোটিভেশনমূলক স্পিচ দেওয়া যেতে পারে। এবং আমরা যখন সম্পর্কটা লিখবো দেখবেন ম্যাক্সিমাম বইতে কিন্তু প্যারাগ্রাফ আকারে ঢালাই ভাবে লেখা, কোনো প্যারা প্যারা করে বা কোনো পয়েন্ট আকারে লেখা নাই। কিন্তু আপনি যখন পড়বেন দেখবেন ওই ওই যে ঢালাই লেখা দিছে বইতে, ওখানে পড়বেন দেখবেন লিখবে পরিকল্পনা, আহ, আহ, ব্যবস্থাপনার প্রথম ধাপ নিয়ন্ত্রণ, পরিকল্পনা বাস্তবায়ন করে, তাহলে পরিকল্পনার মধ্যে একটা মিল দেখা যায়, এরকম করে অনেকগুলো অপশন দিয়ে দিবে যে এর সাথে ও, এর কাজ ও করে, ওর কাজ এ করে, তাই মিল আছে, এটা ও ওইটা তাই মিল আছে। এভাবে করে অনেকগুলো আপনি কোটেশন খুঁজে পাবেন যদি আপনি চেষ্টা করেন। তাহলে আমরা ওই কোটেশন গুলো এভাবে করে আমরা স্টার চিহ্ন দিব না, কিন্তু আমরা প্যারা প্যারা আকারে লিখবো যে প্রথম যে টপিকসটুকু বললেন এইরকম দিয়ে আমার প্রথম টপিকসটা শেষ করছি, এর জন্য এদের ভিতর সম্পর্ক বিদ্যমান, এরপর আর একটা প্যারা। তবে মাঝখানে কিন্তু বিশাল আকারে ফাঁকা দেওয়া যাবে না, মোটামুটি ভাবে একটু ফাঁকা দিয়ে প্যারা প্যারা আকারে লিখলে দেখবেন আপনার প্রশ্নের লেন্থটা মোটামুটি বড় হয়ে যাবে। কারণ 4 মার্কের একটা প্রশ্ন আপনি 1 পেজ লিখে আসলেন, তাতে কি মার্ক পাবেন বলেন? একটু বড় না লিখলে হবে না। আর এই বড় করার কৌশলটা এইভাবে করে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর সবার শেষে কিন্তু অবশ্যই উপসংহার কিন্তু বা পরিশেষে কিন্তু দিতেই হবে, এখানে কিন্তু কোনো মাপ নেই। ওকে, ওকে। এর পরের যে প্রশ্নটা আমরা পড়াবো সেটা হচ্ছে প্রকারভেদ জাতীয় প্রশ্ন। দেখেন, প্রকারভেদ থেকে কিন্তু সব বড় বড় প্রশ্ন বড় হয়, মানে 10 মার্কসের জন্য প্রশ্ন আসে কিন্তু এখান থেকে। আর এই 10 মার্কের প্রশ্নগুলো যেটা করতে হবে সেটা হচ্ছে যে স্যার খাতা দেখবে তার ব্রেনটা একটু বা আইটা একটু ওয়াশ করে দিতে হবে। সেটা কিভাবে? দেখেন, আপনি যখন বই পড়ছেন আপনি কিন্তু অনেক মনীষীর সংজ্ঞা, ইংলিশ ইংলিশ সংজ্ঞা কিন্তু আপনি পড়ছেন। দেখা যাচ্ছে ব্যবস্থাপনা কাকে বলে, এখানে আপনি একটা মনীষীর সংজ্ঞা পড়ছেন। তারপরে ব্যবস্থাপনা পরিকল্পনার ভিতরে পড়ছেন, নিয়ন্ত্রণের ভিতরে পড়ছেন, তারপরে প্রেষণার মধ্যে পড়ছেন। সব ক্ষেত্রে আপনি কিন্তু অন্তত কমপক্ষে একটা ইংলিশ সংজ্ঞা কিন্তু আপনি পড়বেন। এতে কি হয়, এতে স্যাররা বুঝে যে এটা ভালো স্টুডেন্ট, এনাকে একটু মার্ক দেওয়া যায়। তাহলে আমরা যেটা করব, বড় প্রশ্ন 10 মার্কের প্রশ্ন যখন আসবে, যে টপিকসটা আসবে সেই টপিকসের একটা ইংলিশ কোটেশন আমরা আগে দিয়ে দিব, যে ইংলিশ সংজ্ঞাটা আমরা পড়ছি। ধরেন এটা আসলো আহ, আহ, পরিকল্পনার প্রকারভেদ আলোচনা করো, তাহলে পরিকল্পনা কি এই বিষয়ে একটা মনীষীর একটা উক্তি এখানে আমরা দিয়ে দিব, মানে ইংলিশ একটা সংজ্ঞা আমরা দিয়ে দিব। তা মনীষীর নাম লেখার দরকার নাই, মানে এইটা ওয়ান কাইন্ড অফ মোটিভেশন। স্যারদেরকে দেখবেন যারা একটু নর্মাল স্টুডেন্ট তারা কোনোদিন বাংলায় শুরু করতে পারে না, ইংলিশ তো পরের কথা। আপনি যখন আপনার প্রশ্নে শুরুই করবেন ইংলিশ দিয়ে, তখন স্যার খাতা দেখার সময় অবশ্যই আপনাকে অন্য একটা স্টুডেন্ট বা অন্য এক ধরনের চিন্তা আপনার কিন্তু স্যারের মাথায় আসবে। এই জন্য আমরা যেটা করব, স্যারদেরকে
খুশি করার জন্য, মোটিভেশন দেওয়ার জন্য, স্যারদের আই ওয়াশ করার জন্য আমরা শুরুতে একটা ইংলিশ কোটেশন দিয়ে রাখবো। ইংলিশ দেওয়ার পর এই পরে একটা ভূমিকা দেবো, এবং ভূমিকাটা কিন্তু হেডিং করা যাবে না, আমি এর আগে অনেকবার বলছি, এই জন্য এখানে আর লেখা নেই। মানে প্রথমেই ইংলিশ কোটেশন, দেন আমরা ভূমিকা, এরপরে আমরা প্রকারভেদটা দেখাই দিচ্ছি। দেখা যাচ্ছে যে যে প্রকারভেদটা আপনার সামনে আসছে, এই প্রকারভেদের মূল দুইটা প্রকারভেদ আছে, বা মূল তিনটা আছে, এই তিনজনের আবার সাব আছে, এরকম কিন্তু হয়। তাহলে আমরা যদি এরকম চিত্র আইকে যদি দেখাতে পারি, খাতায় বলছি, তাহলে কিন্তু অসাধারণ। দেখেন কতটুকু জায়গা নষ্ট করে ফেলছি আমরা, কিন্তু কিন্তু লেখছি কি মাত্র এক লাইনও না। তাহলে এইটুক যদি এরকম যদি আপনি করতে পারেন, দেখবেন স্যার কিন্তু খুশি হবে যে অসাধারণ। এই খাতায় মার্ক না দিয়ে আমি যাব কোথায়? এখন প্রশ্ন আসতে পারে এত সময় আমি পাবো কোথায়? দেখেন আমি কিন্তু প্রথমেই টাইম আপনাদেরকে বেঁধে দিছি, 2.5 মিনিটের একটু বেশি নিব না। যদি 2.5 মিনিট সময় নিই, 30 মিনিটস মানে প্রায় 30 মিনিট সময় আপনার সেভ হয়ে যাবে। তবে সেক্ষেত্রে লুসিট অ্যাডিশনাল পেপার নেওয়া, খাতা সেলাই করা, এক্ষেত্রে প্রায় 5-10 মিনিট আপনার লস টাইম চলে যাবে। তাহলে আর টাইম থাকবে এখনো 20 মিনিটস। এই 20 মিনিটস এর মধ্যেই কিন্তু আপনার সব অঙ্কনগুলো করতে হবে। আপনি যেটা করবেন, আগে নামগুলো লিখে যাবেন, এবং আপনার কিন্তু মাথায় থাকবে যে এই নামটা কিভাবে লিখলে আমাদের কিভাবে চিত্র আঁকা যায়, এইটা কিন্তু আপনার মাথায় থাকতেই হবে। এখন যদি বলেন এত কিছু কেমনে করবো, দেখেন আপনি যখন মার্ক বেশি পেতে চান, থিওরিতে মার্ক উঠানো ন্যাশনাল ইউনিভার্সিটিতে এত সহজ না। তাহলে সেক্ষেত্রে আপনি যখন মার্ক বেশি চান, তখন আপনি কিন্তু এক্সেপশনাল করতেই হবে। আর আমাদের ন্যাশনালের যে সিলেবাসটা দেখবেন, ম্যাক্সিমাম অন্তত 60-70% মার্ক কিন্তু থিওরিতেই চলে যায়। সেক্ষেত্রে আপনার তো এইসব পলিসি অ্যাপ্লাই করা ছাড়া কোনো বিকল্প নেই। তাহলে আমি ধরেন পরিকল্পনা দুই প্রকার, একটা একার্থক একটা স্থায়ী, দুই প্রকার দিলাম। এবার আমরা একার্থক এখানে আমরা লিখবো, উপরে আমি লিখিনি, উপরে লিখবেন যে নিচে একার্থক এবং স্থায়ী পরিকল্পনা সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করা হলো। করে এবার একার্থক কি জিনিস সেটা একটু আলোচনা করব। এবার একার্থকের মধ্যে যদি আবার প্রকারভেদ থাকে, তাহলে তো কোনো কথাই নাই, মানে এই প্রশ্নটা যে এত বড় হবে, স্যার পেজ উল্টাতে উল্টাতেই স্যারের কাজ শেষ। তাহলে এটাকেও আমরা কি করতে পারি, আবারও একটা ছক এঁকে সুন্দর করে, হ্যাঁ, একার্থকের কি কি পার্থক্য আছে এভাবে পার্থক্য দিয়ে, দেন এই পার্থক্যের যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো আমরা আলোচনা করব। পয়েন্টগুলো, পয়েন্ট যখন আলোচনা করবো, দেখেন এটা যদি পয়েন্ট হয়, পয়েন্ট যেখানে আমরা কোলন করবো, আন্ডারলাইন করব, লেখাটা দেখেন সোজাসুজি না, কখনোই আমরা পয়েন্টের সামনাসামনি দিব না, আমরা একটু নিচ থেকে দেব, দেখতেও সুন্দর লাগবে। লাইনও কিন্তু একটা চুরি করা হয়ে গেল, তাহলে দেখতেও সুন্দর লাগবে। আবার স্যাররা কিন্তু কিছু মনেও করবেন, এর জন্য যেখানে আপনি পয়েন্ট শেষ করবেন, ঠিক পয়েন্টের একটু নিচ থেকে আপনার লেখাটা কিন্তু স্টার্ট করবেন। ওকে, বুঝাতে পারছি নিশ্চয়ই? পয়েন্টগুলো বিবরণ দেওয়ার পরে এরপরে আবার কি করবেন, স্থায়ী পরিকল্পনা কি সেটা লিখবেন। স্থায়ী পরিকল্পনা আবার ঠিক এভাবে করে প্রকারভেদ যদি থাকে দিব। দেন আমরা পয়েন্টের আলোচনা করব। লাস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে উপসংহার দিয়ে দিতে হবে। তার মানে এই যে স্থায়ী পরিকল্পনা দেখানো হয়েছে, তার মানে এইভাবে যদি আপনি ছক আকারে যদি করতে পারেন, তাহলে কিন্তু হিউজ মার্ক কিন্তু আপনি পাবেন ইনশাল্লাহ, এবং আপনি নিজেও বুঝেন যে এইভাবে লিখলে মার্ক না দিয়ে স্যার যাবে কোথায়, তাই না? আচ্ছা, চলে আসি আমরা 5 নাম্বার প্রশ্নে। 5 নাম্বার প্রশ্নটা দিছি, দেখেন প্রক্রিয়া বা পদক্ষেপ জাতীয় প্রশ্ন। দেখেন এই প্রশ্নটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্রায় সব সব সাবজেক্টে কিন্তু এই ধরনের প্রশ্ন আছে। এবার প্রক্রিয়া, পদক্ষেপ এবং প্রকারভেদ, এই প্রশ্নগুলো যদি আপনার 100% মুখস্থ না থাকে, তাহলে কিন্তু আপনি অ্যান্সার করতে যাবেন না। কারণ প্রকারভেদ আপনি তো ইচ্ছা মতো বানায় লিখতে পারবেন না যে অমক টপিকস 4 প্রকার, কিন্তু আসলে আছে 3 প্রকার। তাহলে প্রকারভেদ এবং প্রক্রিয়া পদক্ষেপ এই দুইটা বিষয় কিন্তু বানায় লেখা যাবে না। যদি আপনার মুখস্থ থাকে তাহলে কিন্তু আপনি লিখতে পারবেন। তাহলে এক্ষেত্রে এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। আমি দেখেন শুরুতে বলছি একটা ইংলিশ কোটেশন দিয়ে দিব, যার প্রক্রিয়া বা যার পদক্ষেপ আসবে তার একটা ইংলিশ কোটেশন দিয়ে দিব। আমি পারি না, তাহলে আপনি তো বেশি মার্ক আশা করেন না রে ভাই। যদি আপনি চান আপনি বেশি মার্কস গেইন করবেন, তাহলে তো আপনার এইটুক পরিশ্রম করতেই হবে। তাহলে শুরুতে একটা ইংলিশ কোটেশন, এখন এই ইংলিশ কোটেশনের অর্থ লেখা লাগবে না, জাস্ট শুধু ইংলিশ কোটেশন দিয়ে দিব, ভূমিকা দিয়ে দিলাম। এবার প্রকার পদক্ষেপ বা প্রক্রিয়া উপস্থাপনের আগে আমাদের কিন্তু কিছু আলোচনা করতে হবে, সেই মোটিভেশন মূলক স্পিচ। আর এটা আর আমি বলছি না। এবার পদক্ষেপগুলো আমরা যখন উপস্থাপন করব, অবশ্যই এমন স্টাইলে উপস্থাপন করব যেন সিরিয়ালও মেনটেন থাকে, আবার খাতা নষ্টও হয়, স্যার যেন বুঝে যে না এটা ভালো স্টুডেন্ট। আমি দেখেন উপর থেকে নিচে আসছি, যদি আপনি চান নিচ থেকে উপরে উঠবেন সেটাও কিন্তু পসিবল। ওকে, তাহলে প্রকার পদক্ষেপগুলা কিন্তু কোনোভাবে একটা জায়গায় আরেকটা ঢুকাই দেওয়া যাবে না জনতারা। যেটা করতে হবে, সিরিয়াল অনুযায়ী দেখেন পদক্ষেপগুলো কিন্তু ধারাবাহিক হয়, সূচনা থেকে শুরু হয় আর একদম কি সমাপনীতে যে শেষ হয়ে যায় এইভাবে করে। তাহলে যেটা করতে হবে, পদক্ষেপ কিন্তু বানানো যাবে না এবং সিরিয়ালও কিন্তু উলট পালট করা যাবে না। ওকে, সিরিয়াল কিন্তু
মেইনটেইন করতে হবে, কারণ পদক্ষেপগুলো কিন্তু এইটার পরে ওইটা, ওইটার পরে আমি যদি রান্না করতে চাই, রান্না করার প্রথম পদক্ষেপ বাজার করতে যেতে হবে না, প্রথমে হচ্ছে কি ভাবতে হবে কি রান্না করব, এরপরে যা যা রান্না করব সেটাকে আমাকে গোছাতে হবে, এভাবে করে মানে ধারাবাহিক ভাবে। আমি যদি বলি যে ভাবছি ভাইবে রান্না করতে গেছি, তাহলে কিন্তু হবে না। তাহলে প্রক্রিয়া পদক্ষেপগুলো অবশ্যই কিন্তু ধারাবাহিক ভাবে আমরা আগে ছকের মাধ্যমে উপস্থাপন করব, দেন আমরা ওই পয়েন্টের বিবরণ দিব। তবে এই ছকের যখন আমরা কি করব, উপস্থাপন করব, তখন কিন্তু ধারাবাহিকতা মেইনটেইন করতে হবে। আজান দিয়ে দিল, তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। পয়েন্ট জাতীয় যদি কোনো প্রশ্ন আসে, এক্ষেত্রেও কিন্তু আপনাকে শুরুতে একটা ইংলিশ কোটেশন আপনারা দিবেন, কারণ এটাও বড় প্রশ্ন হবে। ভূমিকা দিব আমরা, কোনো হেডিং কিন্তু করব না। আলোচনার পূর্বে কিছু আমাদের মোটিভেশন মূলক স্পিচ দিব। এইবার যে পয়েন্টগুলো লিখবো আমরা, সেই পয়েন্টগুলো কিন্তু আমরা কি করব, ছকে উপস্থাপন করব। দেখেন আমি পয়েন্টগুলো এভাবেই উপস্থাপন করতাম, তবে পরীক্ষার খাতায় আমি প্রথমেই কিন্তু ছক আঁকতাম না, কারণ অত সময় কিন্তু আমরা পাবো না। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা আগে পয়েন্টগুলো লিখে ফেলবো, আমরা আগে পয়েন্টগুলো লিখবো, এবং ওই যখন লিখবো তখন একটু কি করব, ফাঁকা ফাঁকা দিয়ে লিখবো, যাতে পরবর্তীতে যখন আমি ছক আঁকবো ছকগুলো দেখতে সুন্দর হবে। পয়েন্টগুলো একটু ফাঁকা লিখবো, পরে আমরা কি ছক এঁকে দিব। আর এই ছকগুলো, যত ছক আছে সব কিন্তু অবশ্যই পেন্সিল দিয়ে, একটু দামি পেন্সিল ব্যবহার করতে হবে, যাতে কালিগুলো সুন্দর হয়। পেন্সিল দিয়ে ব্যবহার করতে হবে, কারণ একটু এদিক ওদিক হলে যাতে মুছতে পারি আমরা। ওকে, দেন আমরা পয়েন্টের বিবরণ দিব। কতগুলো পয়েন্ট দিব বড় প্রশ্নের জন্য আমি কিন্তু আগেই বলে রাখছি, আমি বলতাম যে একটা একটা মার্কের জন্য দুটো করে পয়েন্ট দেয় অ্যাপ্রোপ্রিয়েট। তবে সবার হাতের লেখা সেম না, যাদের হাতের লেখা স্পিড বেশি যে যত দিয়ে পারেন পয়েন্ট, আর যাদের হাতের লেখা একটু স্লো তারা যেটা করবেন, আপনারা হচ্ছে 4 মার্কের প্রশ্নে আপনি কয়টা পয়েন্ট দিচ্ছেন দেখবেন, 10 মার্কে অবশ্যই তার ডাবল দিবেন। 5 মার্কে যা দিচ্ছেন 10 মার্কে অবশ্যই ডাবল দিবেন। তাহলে এভাবে করে আপনি হচ্ছে কি করবেন, পয়েন্ট নির্ধারণ করবেন। যদি আপনার মনে হয় যে আপনি সব প্রশ্নের পয়েন্ট আপনি 15টা পারেন না, 12টা পারেন, তাহলে সব জায়গায় 12টা করে পয়েন্ট দিবেন। এক্ষেত্রে আপনি 4 মার্কের প্রশ্নে 9টা পারেন পয়েন্ট, আপনি 9টা দিবেন না, এখানে যদি 12টা দেন ওইখানে দিবেন 6টা বা 7টা। ঠিক আছে, এভাবে করে মূল কথা হচ্ছে আপনার টাইম অনুযায়ী আপনার প্রশ্নের আকার নির্ধারণ করতে হবে। আপনার প্রিপারেশন অনুযায়ী কিন্তু আকার নির্ধারণ করলে হবে না, শেষে অবশ্যই পরিশেষ টেনে দিতে হবে। তবে সেক্ষেত্রে হেডিং কিন্তু করবেন না। এই হচ্ছে থিওরি লেখার মোটামুটি প্যাটার্ন। যেহেতু আজান দিয়ে দিছে, এখন তো আমার ছেড়ে দিতে হবে। যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা ভালোভাবে ভিডিওটা একটু দেখবেন, যাতে হচ্ছে কি করতে পারেন, আপনারা আপনাদের থিওরি গুলো ভালোভাবে উপস্থাপন করতে পারেন। আজকে পর্যন্তই থাকবে। নেক্সট দিন আমরা আর একটা নতুন কিছু কোনো বিষয় নিয়ে কিন্তু আপনাদের সামনে হাজির হব। সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমার চ্যানেলটার সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোভাবে পরীক্ষা দিবেন। আল্লাহ হাফেজ।